দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের বিজ্ঞাপন বাজারের নানা সমস্যা, সম্ভাবনা এবং তার নানা দিক নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনস লিমিটেডের পরিচালক জনাব সৈয়দ আপন আহসান। জনাব আপন আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্টকে। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই এটিএন নিউজের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি দর্শক শ্রোতা সবাইকে শুভ সকাল জানাই। জি, আমরা একটু শুরুতেই জানতে চাই, আমরা তো একটি বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই সংকটের প্রভাব আসলে বিশ্বজুড়েই পড়েছে, বাংলাদেশেও সেটার প্রভাব পড়েছে। তো বিজ্ঞাপনের বাজারে বা বিজ্ঞাপনের ক্ষেত্রে আসলে এই সংকটটা কতটা প্রভাব ফেলছে আপনি কি মনে করেন? বৈশ্বিক সংকট মানে করোনার প্রভাব, তারপরে ইউক্রেন যুদ্ধ, সেটার যেই প্রভাবটা পড়ার কথা 2022-এ সেইভাবে বাংলাদেশের বিজ্ঞাপন জগতে ঠিক পড়েনি, কিন্তু 2023-এ এই সংকটটা বোধহয় আমাদেরকে মোকাবেলা করতে হবে, এবং সেই সংকটটা পড়বে এই কারণেই যে আপনি জানেন যে বিজ্ঞাপনী সংস্থা সাধারণত কোনো একটা পণ্যের প্রচার অথবা কোনো একটা সেবার প্রচার করে থাকে। এখন যখন বৈশ্বিক মন্দা চলে, অর্থাৎ ডলারের দাম অনেক বেড়ে গেছে, 1 লক্ষ টাকায় যেই ডলার পাওয়া যেত এখন সেই 1 লক্ষ টাকায় সেই ডলার পাওয়া যাবে না। ফলে অনেক আমদানি বিষয়ক যে পণ্যগুলো থাকে সেই পণ্যগুলো হয়তো কম পরিমাণে আমদানি হবে, এবং এর ফলে যেই কোম্পানিগুলো তার পণ্য বাজারজাত করে তারা হয়তো তার প্রফিটেবিলিটি টিকে রাখার জন্য প্রথম কোপটাই দিবে হচ্ছে মার্কেটিং অ্যাডভার্টাইজিং বাজেটের উপরে, এবং যখনই অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং বাজেটটা কমে আসবে তখন খুব মানে স্বাভাবিকভাবেই বিজ্ঞাপনী সংস্থার উপরে তাদের একটা প্রভাব পড়বে। আর বিজ্ঞাপনী সংস্থা যখন এই চ্যালেঞ্জের মুখে পড়বে তখন খুব স্বাভাবিকভাবেই আমরা যে মিডিয়াগুলো ব্যবহার করি সেই মিডিয়াতে আগের মতো সেই পরিমাণ ব্যবসা যাবে না। কাজেই আমার ধারণা যে খুব দ্রুত যদি এই ডলার ক্রাইসিসটা না কাটে তাহলে বাংলাদেশের বিজ্ঞাপন জগতে একটা প্রভাব পড়বে। জি, না আমরা তো ডলার ক্রাইসিসটা কাটার কিছু সম্ভাবনাও লক্ষ্য করছি, যেমন বিশেষ করে ডলার আয়ের যে অন্যতম মাধ্যম সেটি হচ্ছে যে রপ্তানি এবং রেমিটেন্স। আমরা যদি সবশেষ চিত্র দেখি সেখানে কিন্তু আমরা আশার আলো দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কি আমরা আশাবাদী হতে পারি কিনা? নিশ্চয়ই, আশার আলো যখন আপনি দেখতে পাচ্ছেন এটা এলেই তো বিষয়টা হয়ে যাবে। এখন রেমিটেন্স যেভাবে আসার জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং সরকারও চেষ্টা করছেন, প্রণোদনা দিচ্ছেন, এবং যারা এই টেলিভিশন চ্যানেল এখন দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে আপনাদের প্রবাসী ভাই বোনদের বলুন যে টাকাটা পাঠাতে। যদি দেশে বৈধ পথে টাকা আসে তাহলে সেই টাকাটা অবশ্যই দেশের উন্নয়নে কাজে লাগবে, এবং দেশ তখন প্রয়োজনীয় বিষয়গুলো আমদানি করতে পারবে সেই ডলারগুলো দিয়ে। এখন একটা দেশকে আপনি নানাভাবে সাহায্য করতে পারেন দেশের মানুষেরা। প্রথমত হচ্ছে যেগুলো আমদানি নির্ভর পণ্য সেগুলো যদি আপনারা কেনা কমিয়ে দেন, যে আমি আমদানি নির্ভর পণ্য কম কিনবো, দেশের যে পণ্য উৎপাদিত হয় সেটা আমি বেশি কিনবো, তাহলে দেশের যে কোম্পানিগুলো আছে তারা যে পণ্য উৎপাদন করবে সেটা ভোক্তাদের কাছে অনেক দ্রুত পৌঁছাবে, 1। আর 2 হচ্ছে বিদেশ থেকে যেই টাকাগুলো আসে সেটা যদি বৈধ চ্যানেলে আসে, বিশেষ করে ব্যাংকিং চ্যানেলে, তাহলে আপনি একটা প্রণোদনা পাবেন সরকারের। আরেকটা হচ্ছে সরকারের কাছে এই ডলারটা ভালো একটি কাজে লাগানোর জন্য সুযোগ সৃষ্টি হবে। কাজে এই অনুরোধটা আমি সবাইকেই করব যে আপনারা অবশ্যই বৈধ পথে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠান। জি, এই যে আপনি যে কথাটি বলছিলেন যে যারা ব্যবসা করেন, যারা পণ্যের প্রসারে বিজ্ঞাপন দেন, তারা আসলে এখন কি বলছে? আপনি যেটা বলছিলেন যে তারা তো কাঁচামাল ইম্পোর্ট করতে পারছে না, যেহেতু এলসির একটু সমস্যা চলছে ডলার এবং রিজার্ভের উপর চাপ কমানোর জন্য। তো স্বাভাবিকভাবে তারা তাদের কস্টিংটা কমাতে চাইবে। তো তারা যখন বিজ্ঞাপনের প্রসারের ক্ষেত্রে, কিংবা আপনার ভাষায় যদি বলি যে প্রথম কোপটা দেবে বিজ্ঞাপনে, এই ক্ষেত্রে তারা আসলে ব্যাখ্যাটা কি দেয় আপনাদেরকে? না, ওনারা ব্যাখ্যা দেওয়ার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে তাকে পণ্য বানাতে হবে তার কোম্পানি চালানোর জন্য, তার সেলস মার্কেটিং এর যে বাজেট সেই বাজেটকে উনি প্রথমে ভাববেন
যে আমি কি পরিমাণ খরচ কোথায় করব। জি। এখন যদি তার কাছে তার আর্থিক সংকটে পড়ে, সে তো প্রথমভাবেই চাইবে যে কোনোভাবেই হোক না কেন আমার এই সংকটটা মোকাবেলা করার জন্য। আমরা কি করি, যদি ধরুন আমার যদি আয় কমে যায়, তখন আমি ভাবি যে আচ্ছা মাছ খাবো প্রতিদিন, দেখা যাক মাছটা প্রতিদিন না খেয়ে কোনো 2 দিন সবজি খাওয়া যায় কিনা। আপনি বিদেশে বেড়াতে যাবেন বা বাংলাদেশে কোথাও বেড়াতে যাবেন, আর্থিক সংকট যখন আপনি মোকাবেলা করবেন, তখন ভাববেন যে আচ্ছা ঠিক আছে, আমি না হয় এই বছর একটু ভ্রমণটা বন্ধ করি, আমি না হয় নতুন 2টো শার্ট না কিনি, সম্ভব। এইভাবেই আসলে সংকটগুলো সবাই মোকাবেলা করে। সেরকম যারা পণ্য বাজারজাত করেন বা সেবা দিয়ে থাকেন, তারা অবশ্যই ভাববেন যে আমি কি করে আমার খরচটা কমাবো। এখন খরচ কমানো তো 3টা পদ্ধতি আছে। প্রথম হচ্ছে যে যাদের তার পণ্যের উৎপাদন ব্যয় কমানো, উৎপাদন ব্যয়ের সঙ্গে তার এমপ্লয়ীদের স্যালারি থাকে, সেই স্যালারি কিছু কমানো, নানা রকম নতুন ইনভেস্টমেন্ট সেটাকে হয়তো বন্ধ করা। আরেকটা হচ্ছে যে মার্কেটিং এক্সপেন্স কমানো, যেমন ধরুন তার ভিতরে আমরা বিজ্ঞাপনী সংস্থা যারা আছি তারাও মার্কেটিং এক্সপেন্সের সঙ্গে যুক্ত। তো সেইটা যখন কমবে তখন নিশ্চয়ই আমার এখানেও কিছু কমে আসবে, সেই আশঙ্কা আমি করছি আর কি। যে ভাই আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশের যে বিজ্ঞাপনের বাজার, সেটার পরিমাণটা আসলে কতটুকু? সরকারের দিক থেকে তো এটা সঠিক কোনো পরিসংখ্যান কিংবা হিসাব নেই। আর সেক্ষেত্রে আবার ডিজিটাল মিডিয়া, এখন যে মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি ডিজিটাল মিডিয়ার যে একটা রাজত্ব চলছে, সেক্ষেত্রে তারা কতটা দখল করে আছে? আপনি একটা ভালো কথা বললেন যে সরকারের কাছেই সেই পরিসংখ্যান নেই। আমি যদিও জানি না যে সরকারের কাছে আছে কি নেই, কারণ আমরা পরিসংখ্যানটা জানি না। আমরা ক্রিয়েটিভ মিডিয়া আইএসসি একটা তৈরি করেছি, যেটা আমরা ক্রিয়েটিভ মিডিয়ার স্কিল ডেভেলপ করতে চাই। সেখান থেকে আমরা একটি কোয়ান্টিটেটিভ সার্ভে এবং স্টাডি করতে চাচ্ছি যে বিজ্ঞাপনের বাজারটা কতটুক। তবে যেটা আপনারা দৃশ্যত দেখেন, অর্থাৎ সারফেস আমরা যেটা বলি, ধরুন টেলিভিশন চ্যানেলগুলো, তারপরে খবরের কাগজগুলো, আর যেগুলো লিস্টেড অ্যাডভার্টাইজিং এজেন্সি আমাদের মতো আছে, বড় বড় এজেন্সিগুলো আছে, তারা যেই ব্যয়টা করে সেটা জানা যায় বা দেখা যায়, সেটা সরকার জানেন। আমাদের ধারণা আনুমানিক সেটা 2000 কোটি টাকার মতো ব্যবসা সারফেস থেকে হয়। কিন্তু ডিজিটাল মিডিয়াতে যে বিজনেসটা হচ্ছে, সেটা আমাদের ধারণা 6 থেকে 7 হাজার কোটি টাকা। এর একটাই কারণ হচ্ছে, ধরুন যেহেতু এখন ডিজিটাল নেটওয়ার্ক বা ইন্টারনেটের প্রসার অনেক ব্যাপক হয়েছে, সেই কারণে রংপুরের মতো একটি জায়গায় বা পীরগঞ্জের মতো একটি জায়গায় একটি ছেলে বা মেয়ে যদি তার পণ্যের প্রচারের জন্য ইউটিউব বা ফেসবুকে অথবা গুগলে কোনো বিজ্ঞাপন করে, সে কিন্তু তার ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে। সেটা যেমন সরকার চাইলে বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে জানতে পারেন যে কত টাকা তারা পেমেন্ট করছে, এইটা একদম ঠিকঠাক মতোই রয়েছে। আমি যদিও জানি না যে যারা সারফেসে আছেন তারা সঠিক তথ্য দেন কিনা, কিন্তু ডিজিটাল মিডিয়ার তথ্যটা বৈধ পথে যেগুলো ব্যয় করা হয় সেটা জানা সম্ভব। এবং এইটা আমাদের ধারণা 6 থেকে 7 হাজার কোটি টাকা হবে, কারণ আমরা যেই স্ট্যাটিস্টিক্সগুলো ওপেন সোর্স থেকে নেই, স্ট্যাটিস্টা বলে একজন আছেন যারা দেন, সেখান থেকে আমরা দেখেছি যে এই রকম হবে বাজারের সাইজটা। আমরা এই বিষয়ে আপনার আরও আলোচনা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 20 স্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 20 স্টক অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনসের ডিরেক্টর জনাব সৈয়দ আপন আহসান। জি আপন আহসান, আমরা যে আলোচনায় ছিলাম, এই যে ডিজিটাল মিডিয়ার যে এখন রাজত্ব চলছে, তো ডিজিটাল মিডিয়া কি মেইন স্ট্রিম মিডিয়াকে কতখানি মানে সংকটে ফেলছে কিংবা চাপে ফেলছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, প্রথমেই বলি যে এখনো ডিজিটাল মিডিয়ার রাজত্ব চলছে না। জি, ডিজিটাল মিডিয়া বাংলাদেশে পপুলার হওয়ার রাস্তায় আছে, চলছে। কারণ একটা বয়স পর্যন্ত, আমরা তো এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছে একটা এজ গ্রুপের কারণে, তাদের কাছে হয়তো ডিজিটাল মিডিয়া একটা বড় জায়গা নিয়েছে, কিন্তু 40 ঊর্ধ্ব কিছু মানুষ তো রয়েছে, আমরা তো রয়েছি যারা আমরা মিডিয়া দেখি। আমি এখনো টেলিভিশন দেখতে পছন্দ করি, খবরের কাগজ হিসেবে
পড়তে পছন্দ করি, তো সেই মানুষগুলো কিন্তু সংখ্যায় কম নয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সবগুলোই মিডিয়া, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া। আরেকটা ডিজিটাল মিডিয়া যেটা আমরা এখন ফেসবুক বা ইউটিউব বলি, সেটাও একটা মিডিয়া। এখন মিডিয়াটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, আমি মনে করি না যে এটা সংকটে ফেলবে। এটা হচ্ছে যে আপনাকে আপনার মিডিয়াকে কমপ্লিমেন্ট করার একটা জায়গায় যাবে। ধরুন আপনি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ টেলিভিশনের প্রোগ্রাম করছেন, যেমন এই প্রোগ্রামটা যারা টেলিভিশনে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেমন আজকে শনিবার সরকারি অফিস বন্ধ, যিনি বাড়িতে আছেন তিনি একটা ছোট্ট মোবাইল ফোনে এটা দেখার চেয়ে টেলিভিশনে দেখতে পছন্দ করবেন পরিবারকে সঙ্গে নিয়েই। আবার যিনি হয়তো বাইরে আছেন তিনি এটাকে ইউটিউবে দেখতে পারবেন। এখন আপনি এটাকে কমপ্লিমেন্ট করবেন কিনা? ডিজিটাল মিডিয়া মানেই হলো যে আমি মেইন স্ট্রিম মিডিয়া বন্ধ হয়ে যাবে, আমি শুধুই মোবাইল ফোনে দেখব, আমি শুধু কম্পিউটারে কোনো কমিউনিকেশন দেখব বা কন্টেন্ট দেখব, তা কিন্তু নয়। এই কারণে দেখবেন আপনি সিনেমা হলে যাওয়ার কিন্তু প্রবণতা এখনো রয়েছে, যদি সিনেমা হলটা ভালো হয়। কেন? কারণ সিনেমা মোবাইল ফোনে দেখার যে আনন্দ আর সিনেমা হলে যে দেখার যে আনন্দ, দুটার অনেক পার্থক্য আছে। যদি তা না হতো তাহলে স্টেডিয়ামে যে কেউ লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতো না, কারণ স্টেডিয়ামের থেকে দেখা যায় কিন্তু মানুষগুলোকে ছোট ছোট। তারপরেও কেন টেলিভিশনে না দেখে মাঠে যাওয়ার আগ্রহ থাকে লোকের? কারণ মাঠের যে উত্তেজনাটা আছে সেটা সে ফিল করে। একই রকম ভাবে টেলিভিশনে যখন সে একটা প্রোগ্রাম দেখে, সেটা মোবাইল ফোনে দেখলে সে সমপরিমাণ আনন্দ পাবে আমার মনে হয় না। এটা একটা কমপ্লিমেন্ট। একই রকম বিতর্ক কিন্তু আমরা পত্রিকার ক্ষেত্রেও এর আগে, মানে 100 বছরের বিতর্ক এটি, যে হয়তো এক সময় পত্রিকা হারিয়ে যাবে, কিন্তু পত্রিকা কিন্তু হারিয়ে যায়নি। ঠিক একইভাবে হয়তো বা মেইন স্ট্রিম মিডিয়া টিকে থাকবে। মেইন স্ট্রিম মিডিয়া অবশ্যই টিকে থাকে, মিডিয়া তো মিডিয়াই, তার ভেহিকেল গুলো আলাদা, তার ক্রিয়েটিভ জিনিস তো একই। এখন আমরা এটা খুব গুলিয়ে ফেলি সবার কাছেই যে ডিজিটাল মিডিয়া এটার খরচ কম লাগে। ডিজিটাল মিডিয়া খরচটা হচ্ছে এই ভেহিকেলটা যাওয়ার খরচটা, যে মেট্রো রেলে আপনি চললে আপনার খরচ কম লাগবে, কিন্তু মেট্রো রেল বানানোর জন্য তো টাকা লেগেছে, এটা একটা বিষয়। যেরকম মিডিয়াতে যখন আপনি যাবেন, ক্রিয়েটিভিটি তো সেম থাকবে, আপনি ক্রিয়েটিভ করবেন যেটা, সেটার পয়সা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি ফিল্ম বানান, ওভিসি বানান, টিভিসি বানান, যাই করেন না কেন, কোন মিডিয়ামটা ব্যবহার করবেন সেটার উপরে। এখন টেলিভিশনে ধরুন 5 জন 6 জন একসঙ্গে টিভি দেখেন, আর মোবাইল ফোনে একজন দেখেন। এখন এইটারও তো একটা আপনার রেশিও করতে হবে। সরকার কি মানে আমাদের এই বিজ্ঞাপনী শিল্পটাকে কি শিল্পের মর্যাদা দিয়েছে অন্যান্য দেশের মতো? না, এটা দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনো শিল্প মন্ত্রণালয় আর না সংস্কৃতি মন্ত্রণালয়, এটা একটা বিষয় রয়েছে যে এটাকে কিভাবে কোন গোত্রে ফেলা যায়। কারণ শিল্পর মর্যাদা যদি এখন বিজ্ঞাপনী সংস্থাগুলো পেত, তাহলে কিন্তু এইটাকে প্রোটেক্ট করার জন্য বেশ কিছু নিয়ম নীতি এখানে আসতো। যেরকম খানিক আগে আপনি একটা যখন অন ক্যামেরা ছিলাম না, একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে, প্রশ্নটা আপনি করতে পারেন দর্শকের জন্য, যে বাংলাদেশে কেন মাল্টিন্যাশনালসে বিজ্ঞাপনগুলো? জি, ওটা আমি পরে আসছি। আচ্ছা, সেটি হচ্ছে এই যে আপনি বলছিলেন যে বিশ্বমানের সিনেমা বাংলাদেশে তৈরি হচ্ছে, বিশ্বমানের নিশ্চয়ই বিজ্ঞাপনও বাংলাদেশে তৈরি হচ্ছে, তাহলে কেন আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি না? আমি যদি একটু উদাহরণ দেই, যেমন আমরা বাংলাদেশে দেখি যে বিজ্ঞাপন, সেটি বাংলাদেশের মিডিয়াগুলোতে অন এয়ার হচ্ছে, কিন্তু সেটা মেক করা হয়েছে ভারতে। কেন বাংলাদেশে কেন নয়? বাংলাদেশে বিজ্ঞাপন তৈরি করা যাবে না, আমাদের সেই সক্ষমতা নেই, বিষয়টা কিন্তু সেটা নয়। বিষয়টা অনেক বেশি যে আমার এই শিল্পটাকে প্রোটেক্ট করার জন্য সরকারি কি নিয়ম নীতি আছে সেইটাকে প্রয়োগ করা হচ্ছে বড় বিষয়। আপনি যে অর্গানাইজেশনের কথা বললেন, তাদের হয়তো কোনো একটা বাইল্যাটারাল চুক্তি আছে, সেটা আমি জানি না যে কেন ওনারা কাজটা করেন। তবে আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন করার জন্য, বাংলাদেশে বিজ্ঞাপন করার জন্য অবশ্যই বাংলাদেশের মানুষদের নেওয়া উচিত, এবং বাংলাদেশের মানুষরা এইরকম ভালো বিজ্ঞাপন বানাতে সক্ষম, এটা হচ্ছে আমি অবশ্যই বিশ্বাস করি। এখন যারা বহুজাতিক কোম্পানি আছে, তারা হয়তো ভাবেন যে আমি একটা বিজ্ঞাপন বানিয়েছি, ওখানে একটা খরচ হয়েছে, সেই খরচের একটু কমানোর জন্য আমি বাংলাদেশে ওটাকে চালিয়ে দিব ডাব করে। যেরকম অনেক টেলিভিশন চ্যানেল এখন ডাবিং করা প্রোগ্রাম চালাচ্ছে, যেটার আমি ঘোর বিরোধী। এখন এইটা সরকারের দায়িত্ব যে উনি এটাকে প্রোটেক্ট করবেন কিনা। সরকারের যেরকম ফুটবল খেলায় 20 জন বিদেশি খেলোয়াড় খেলতে দেন না, ক্রিকেট খেলায় যেরকম 20 জন খেলোয়াড়কে এক টিমে খেলতে দেন না, সেই রকম এইটাকে প্রোটেক্ট করতে হলে তাকেও
এই সংস্কৃতি মন্ত্রণালয় বলেন, শিল্প মন্ত্রণালয় বলেন, এটাতে দিকে বাণিজ্য মন্ত্রণালয় বলেন, তাদেরকে লক্ষ্য করতে হবে যে আমার দেশের যেই সংস্থাগুলোকে আছে তাকে আমি প্রোটেক্ট করার জন্য এই নিয়ম নীতিগুলো জানাবো এবং এটাকে আমি মনিটর করব। সরকার আসলে এই বাংলাদেশে বিজ্ঞাপনের যে সম্ভাবনা, এটাকে সরকার আসলে কিভাবে আরো কাজে লাগাতে পারে আপনাদেরকে সহযোগিতা দিয়ে, মানে কোন কোন ধরনের সহযোগিতাগুলো আপনাদের আসলে দরকার? আমাদের একটাই শুধু সহযোগিতা দরকার, সেটা হচ্ছে যে এই যে বিদেশি বিজ্ঞাপন অথবা বিদেশি টেলিভিশন কন্টেন্ট যেগুলি বাংলাদেশে আসছে নানাভাবে এবং সেইটাকে কোনোভাবে প্রোটেক্ট করা হচ্ছে না, এই মানে সহায়তা সহযোগিতা দরকার। আরেকটা হচ্ছে যে যারা লিস্টেড অ্যাডভার্টাইজিং এজেন্সি, বিজ্ঞাপনী সংস্থা, তাদেরকে ডিজিটাল মিডিয়া বা অন্য মিডিয়া ব্যবহার করার জন্য যেই আর্থিক বাইন্ডিংস দেওয়া আছে সেইটাকে যদি আরেকটু সহজ এবং শিথিল করা যায়, তাহলে হয়তো বাংলাদেশের কোম্পানিগুলো বসে বিদেশের কোনো কোম্পানির কাজ বাংলাদেশে, আমরা যেহেতু ডিজিটাল মিডিয়ার কথা বললেন, আমরা করতে পারি অনায়াসেই যদি আমাদের এই কাজগুলোকে আমরা সহজ ভাবে করতে পারি। বিজ্ঞাপনের পাশাপাশি আপনার একটু ব্যক্তিগত বিষয় নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে যে আপনি তো এই বিজ্ঞাপন তৈরির পাশাপাশি আরেকটি কাজের সঙ্গে জড়িত আছেন এবং যেটি এরই মধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে আর কি, সেটি হচ্ছে ডু নেশন নামে আপনি একটা অর্গানাইজেশন চালান এবং তার মধ্য দিয়ে আপনি সিএসআর কার্যক্রম চালান। সে সম্পর্কে একটু জানতে চাই, কিভাবে আপনার মাথায় এই চিন্তাটা আসলো এবং এখন কি কি কার্যক্রম আপনি পরিচালনা করছেন এবং কিভাবে করছেন? আসলে এইটার নামটা যেটা বললেন ডু নেশন, আমরা নামটা এমনভাবেই করেছি ডু নেশন অথবা ডোনেশন। আপনি দেশের জন্য কিছু করুন, সেই তাগিদটাই আমাদের ছিল। আমাদের ইচ্ছা ছিল কোভিড পূর্ববর্তী সময় আমরা এটা শুরু করেছিলাম কয়েকজন বন্ধু মিলে। বিশেষ করে আমরা গুলশান লেক পার্কে আমাদের কয়েকজন বন্ধু আমরা হাঁটি, গুলশান রানার সোসাইটি নামে। সেই বন্ধুরাই আমরা ভেবেছিলাম যে আমরা ছোট কিছু করতে পারি কিনা মানুষের জন্য, বিশেষ করে কর্মসংস্থান করা। তার জন্য আমরা ছোট একটি ফান্ড করেছিলাম এবং এই ফান্ড করার পরে আমরা নাম দিয়েছিলাম যেটা ডোনেশন বলি আমরা, যে দেশের জন্য কিছু করি। ওই সময় কোভিড চলে এলো, ফলে আমরা যেটা করলাম সেই ফান্ডটা কর্মসংস্থানের কাজে না লাগিয়ে প্রাইমারি ক্রাইসিসটাকে মেটালাম। আমরা বিভিন্ন জায়গায় খাদ্য সরবরাহ করলাম, প্রতিবন্ধীদের খাবার সহায়তা করলাম। ঢাকা শহরে আমরা তখন প্রতিদিন 1000 লোককে একবেলা খাওয়ার ব্যবস্থা করলাম, এগুলো করছিলাম। এরপরে এই শীত এলো, শীতের সময়, তার আগে ঝড় গেল। এগুলো মেটাতেই আমরা এখন আমাদের যে মূল বিষয়টা ছিল যে আমরা কর্মসংস্থান করতে চাই 100, 200, 1000 মানুষকে। সেইটা শুরু করেছে এখন যশোরে প্রাথমিকভাবে, যে ওখানকার মহিলাদেরকে কিছু কাজ দিচ্ছি, যে এই কাজটাকে নিয়ে আমরা ফরওয়ার্ড লিঙ্কে যে বিক্রি করব কোথায় সেটা এখন ভাবছি। এখন এই ডোনেশন কার্যক্রমটাতে আমরা যেরকম প্রত্যেকেই বলি যে আপনার ক্ষুদ্র সাহায্য আপনি যদি দেশের কোনো কাজে লাগাতে চান তাহলে আপনারা আমাদেরকে দিতে পারেন, আমরা সেটাকে সাহায্য কার্যক্রমে যেতে পারি। যেমন ধরুন এই শীতের সময় আমরা এখন পর্যন্ত প্রায় 7500 কম্বল বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করছি এখনো। এবং এতে তো অনেকে সহযোগিতা করেন, তার ভিতরে চ্যারিটি 88 বলে একটা বড় সংস্থা আছেন, তারা কাজ করেন। বাংলাদেশের ভেসপা কমিউনিটি বলে একটা গ্রুপ আছেন, তারা সহায়তা করেন। আনন্দমোহন কলেজ 84 ব্যাচ, তারা সহায়তা করেন। গুলশান রানার সোসাইটি তো সহযোগিতা করেনি। আমরা আশা করি ভবিষ্যতে আপনাদের এই কার্যক্রম আরো বিস্তৃত পরিসরে আমরা দেখতে পাবো। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই বিস্টকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদেরকে অনুরোধ, আপনার আত্মীয় স্বজনকে বলুন রেমিটেন্স যেন বৈধ পথে আসে, আর মানুষের জন্য যদি পারেন ছোট্ট করে হলেও কিছু করবেন। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।